আজকে তোর জিব্বা আমি কেটে ফেলামু। তোর জিব্বা বড় হয়ে গেছে তাই না? ওই কথা কও। আম্মা আপনি আমার সাইডা দেন, আমার জিব্বা কেন কাটবেন? আমি কি করছি কোন তো? ওই আমি সুদ খামু না, মধু খামু না, কি খামু এটা তোর কাছে করে খেয়ে দেবো? হ্যাঁ, তুই আমার পোলার কাছে এসব কথা কইতে গেছিস কে? আমি কারো কাছে কইনি আম্মা। হ্যাঁ? আপনি বিশ্বাস করেন আমি কারো কাছে কইনি। আমি ও- কেন কইতে যাবো কারো কাছে? উর্মি, উর্মি, ভাইয়া এতক্ষণ তো আমরা নির্যাতন এভাবে করছি, তুই যদি আমার পোলার হয়ে বাইরে কিছু কর, তারপর তোর কি করবো জানো? একটা এই কল্লাটা আছে না, এই কল্লাটাই তোর কেটে ফেলাম। যা বাইরে যা, বাইরে। কি ব্যাপার? তোমার মন খারাপ কেন? কিছু হয়েছে? কই না তো, কিছু হয় নাই। তাহলে তুমি কান্না করতেছো কেন? মারে স্বপ্ন দেখছি তো, এই জন্য মার জন্য খুব কষ্ট হইতাছে। আহা, এই দুনিয়াটা দুদিনের। এই দুনিয়া ছেড়ে সবাইকে কি চলে যেতে হবে? তোমার মা চলে গিয়েছে, তার জন্য কান্না করতে হবে? কান্না না করে নামাজ পড়ে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করো, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আমি বলতেছিলাম কি, আমি একটু আমাগো বাড়িতে যাইতে চাইতেছিলাম, ওইখানে গিয়া 2 দিন থাকতে চাইতেছি। তুমি বাড়ি যাবে ভালো কথা, কিন্তু এদিকে সংসার কে সামলাবে? আমার মা তো কোনো কাজকাম করে না, আর আমার বোন, তার কথা তো বাদই দিলাম। তুমি চলে গেলে এই সংসারে রান্না বান্না, সংসার সামলানো কোনো কিছুই হবে না। আমার আব্বার কথা, আমার ছোট বোনের কথা খুব মনে পড়তেছে। আমি তো অনেক দিন ধরে এই বাড়িতে যাই না, তাই ভাবতেছিলাম আব্বারে গিয়ে একটু দেখে আসবো, আর আব্বার কাছে কয়টা দিন থাইকে আসবো। ফুল তো আছেই, ফুল সবকিছু সামলাই নিবে, আর আমি তো বেশি দিনের জন্য যাবো না, 2 দিনের জন্য যাবো। ঠিক আছে, যেও, কিন্তু খুব দ্রুত চলে এসো। যদি সম্ভব হয় আজকে সন্ধ্যার মধ্যে চলে আসবে। আমি আজকে আসতে পারবো না, আমি কালকে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, যাও। আমি এখনই চলে যাই, আমি আর দেরি করবো না। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হয়ে চলে যাও। বাবা, তোমার ওষুধ তো শেষ হয়ে গেছে, কালকে যে তুমি ওষুধ আনলা না? ওষুধ কেমনে আনুম? টাকা টুকা তো নাই রে, টাকা শেষ। ওষুধ লাগবো না, এমনি সারে যাইবো। কি কইতাছো বাবা তুমি? ওষুধ না খাইলে তো তোমার বুকের ব্যথা আরো বেশি বাইরে যাইব, তখন কি করবা তুমি কও? আমার জন্য চিন্তা করিস না। মানুষ তো চিরকাল বাইচা থাকে না রে মা। দেখো বাবা, মরার কথা তুমি তোমার মুখে আনবা না, এগুলা কি কও তুমি? হ্যাঁ, বাঁচা মরা আল্লাহর হাতে। আর তুমি যদি এখন মরে যাও, তাহলে আমি তো একা হয়ে যাবো। এমনিতে মা আমারে রেখে মরে গেছে, আমার অনেক একা একা লাগে। তার ভিতরে তুমি যদি মরে যাও, এবারে তো আমি একা একা থাকবো, আমি তো তোমার ছাড়া বাঁচতেও পারবো না বাবা। দেখো বাবা, আমি এক কাম করি, আমি মানুষের বাড়িতে যে কাজ করি, তাইলে তো তারা আমার কিছু টাকা পয়সা দিব, সেই টাকা দিয়ে তাও আমি তোমার ওষুধ কিনা খাওয়াইতে পারবো বাবা। না রে মা, না, তোর মানুষের বাড়ি কাজ করতে হইব না আমারে। চিন্তা করিস না, আল্লাহ দেখবো, আল্লাহ দেখবো আমারে। তুই আর কত করবি ক? আপা, হ্যাঁ, আপা তুমি? কেডা? উর্মি আইছোস? কিরে মা, উর্মি কান্দিস না, থাম। আর তুই চইলা আইলি ফুট করে, এভাবে কান্দছিস কে? কষ্ট হইতেছে, কষ্ট পাইস না, কান্না থামা মা। কি হয়েছে মা?
ও ও ও উর্মি রে, উর্মি, হুট করে শ্বশুর বাড়ি থেকে চলে আইলি কেন? আর কান্দতেছিস কে? কি হয়েছে? আব্বারে তো দেখা মনে হইতাছে আব্বা খুব অসুস্থ। এখন যদি আব্বারে কই আমার শাশুড়ি আমারে অত্যাচার করে, আমারে মারে, তাইলে তো আব্বা খুব চিন্তা করবে। না না, আব্বারে আমি চিন্তা দিতে চাই না। তার চাইতে ভালো আমি আমার শাশুড়ি অনেক প্রশংসা করি, কারণ শ্বশুর বাড়ির বদনাম কামো এটা শুনতেও তো খারাপ শোনা যায়। কি রে, চুপ করে কেন আছিস? উর্মি, কি হয়েছে রে মা? আমারে কর। না আব্বা, কিছুই হয় নাই। তোমারে দেখতে খুব ইচ্ছা করতেছিল তো, তাই আইসা পড়ছি। মারে, আমি তোর বাবা, তুই আমার মাইয়া, আমি তোর চোখ দেখলেই ঠিক পাই। কিছু তো একটা হয়েছে, নাহলে এইভাবে কান্দে কেউ? কি হয়েছে আমারে ক। তুমি আমারে নিয়ে একটু বেশি চিন্তা করো আব্বা, অনেক ভালোবাসো না আমারে, এই জন্য। আমার কিছু হয় নাই, কিছু হইলে তো আমি তোমারে কইতাম সবকিছু খুইলা। তুমি তো অসুস্থ, তাই আমি তোমারে দেখতে আইছি, তোমার সেবা যত্ন করতে আইছি। আফসানা তো ছোট মানুষ, ও তো আর তোমার সেবা যত্ন করতে পারবে না, তাই ভাবলাম আমি যাই, আমি একটু আমার বাপের সেবা যত্ন করে আসি, আর আমার বাপের কোলে একটু মাথা রেখে আসি। উর্মি রে, আমি তোর কথার মধ্যে কিন্তু রহস্য খুঁজে পাইতেছি। আমি চিন্তায় থাকুম, তুই না কইলে রে মা। আমারে কনা, কি হয়েছে? কি হইবে কত? কত ভালো একটা শ্বশুর বাড়ি দেখে বিয়া দিছো। আমার স্বামীটা কত ভালো মানুষ, আমার শাশুড়ি তো আরো ভালো মানুষ। তুমি জানো, আমার শাশুড়ি আমার অনেক আদর করে, নিচের মায়ের মতো দেখে। তার একটা মায়া আছে না ফুল, ওর মতনই আমারে দেখে। আমারে তো কোনো কাজই করতে দেয় না, সব সময় আমারে কয়, বৌমা তুমি শুয়ে থাকবা, বসে থাকবা, আরাম করবা, যখন আমি অসুস্থ হয়ে পড়বো তখন তুমি শুধু কাজ করবা, তার আগে তোমার কোনো কাজ করতে হইব না। সব সময় আমার কত আদর করে আব্বা, তুমি ভাবতেও পারবা না। বাবা, আপু যেহেতু এত করে কইতেছে, তুমি আপুর কথা বিশ্বাস করো, শুধু শুধু চিন্তা করে না তো। তুমি যদি এত চিন্তা করো, তোমার বুকের ব্যথা তো আরো বেশি বাইরে যাইবো, এটা তুমি বুঝো না? আফসানা রে, উর্মির চোখের পানিতে জানি কেমন সন্দেহ হয়। আমার উর্মি মনে হয় ভালো নাই। ও মা, আমার কোনা, কি হয়েছে? কইলাম না কিছুই হয় নাই। আর তাছাড়া তোমারে দেখতে আমার খুব ইচ্ছা করতেছিল, অনেকদিন ধরেই তো এই বাড়িতে আসি না, তাই ভাবলাম আইসা দেখা যায়। আর শোনো বাবা, আমি কিন্তু এইবার 2 দিন থাকবো। আচ্ছা ঠিক আছে, থাকবি, ভালো কথা। কিন্তু রে মা, তোরে আমি কি খাওয়াবো ক? আমার কাছে তো টাকা পয়সা নাই, সব শেষ হয়ে গেছে। ওষুধ খাইতে খাইতে এখন আমার ওষুধও নাই, টাকা পয়সাও নাই, তার মধ্যে তুই আইলি। আমি তোরে কি খাওয়াবো রে মা? ছোটবেলা থেকে তো অনেক খাওয়াইছো আব্বা, খাইয়া খাইয়াই তো বড় হইছি, যখন যা চাইছি তাই খাওয়াইছো, কোনো কিছুর তো আফসোস রাখো নাই। এখন হয় একটু না খাইয়াই থাকলাম, সমস্যা কি? আর বাপের বাড়ি আসলেই কি খাইতে হইব? তোমার সুবিধা অসুবিধা দেখতে হইব না? শোনো আব্বা, তোমরা যা খাইয়া আসো আমিও তাই খামো, আমার নিয়ে এত ব্যস্ত হইও না তো। আর আমি আমার শ্বশুর বাড়িতে অনেক খাই, আমার অনেক খাওয়ায়, সব সময় আমার ফল ফলাদি মাছ মাংস তো সব সময় ফ্রিজ ভরা থাকে। আমার শাশুড়ি সব সময় বড়টা বড়টা আমারে দেয়, বুঝছো? তার মেয়েরেও কিন্তু এইগুলা দেয় না, তাই আমার খাওয়ার প্রতি অত আফসোস নাই। তুমি কোনো চিন্তা করো না, আমি শুধুমাত্র এইখানে থাকতে আইছি। আর তুমি যদি খাওয়ানোর লেগে এত ব্যস্ত হয়ে পড়ো, তাহলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না, আমি কিন্তু চলে যাবো। আপু, সত্যি তুমি ওই বাড়িতে অনেক ভালো মন্দ খাও, তাই না? খাই, খাই তো, অনেক ভালো মন্দ খাই। তোর বিশ্বাস হইলো না? তোর একদিন নিয়ে যামনি, তখন দেখবি কত খাবার খাই। আসলে ছোটবেলাও খাইছি, আব্বাই খাওয়াইছে, আর এখন শ্বশুর বাড়িতে গেছি, তারাও অনেক খাওয়ায়। আপু, তোমার একটা কথা কই, তোমার কাছে যদি টাকা থাকে তাহলে আমার কিছু টাকা দাও না। বাবার ওষুধ না শেষ হয়ে গেছে, আমি ওষুধ নিয়ে আসি, বাবা যদি ওষুধ না খায়
তাহলে তো বুকের ব্যথা আরো বেশি বাইরে যাইবো। আসলে বোন হয়েছে কি, আসার সময় তোর দুলা ভাইরা পাই নাই বাড়িতে, বুঝছস? এই জন্য টাকা নিয়ে আসতে পারি নাই। আমি শুধু আসার সময় গাড়ি ভাড়াটাই নিয়েছি, আমার কাছে টাকা নাই। তো যদি দরকার হয় বেশি, আমি তো দুলা ভাইরে কই আইনা দিমুনি। আফসানা, আমার ওষুধ লাগবো না, কি কষ্ট তুই? না রে মা, উর্মি, আমার ওষুধ লাগবো না, আমি এমনি ঠিক হয়ে যাবো। আফসানা, উর্মিরে নিয়ে ঘরে যা, যাও মা। আমি নি, আমার কাছে দে, তুই পারবি না, অনেক ভার আছে। আল্লাহ, ও ও ও আল্লাহ রে। ভাবি কতদিন হয়েছে বাপের বাড়িতে গেছে, এখনো আসতেছে না। এই বাড়ির কাজ কাম করতে করতে আমি তো পুরো পাগল হয়ে গেলাম। হরে মা, অনেকদিন তো হইলো, কিন্তু এখনো তো আসে না। আমি তো তোর ভাই সূর্যরে কইলাম। কেমনে কইলা? তোমার কথা যদি ভাইয়া না শুনে ভালো করে কও না। দরকার পড়লে তুমি ভাবিরে কল দিয়ে আরে বাড়িতে ডাকো। ওর কাজ কাম কি আমার করা সম্ভব? তুমি কও। বাপের বাড়ি গিয়ে তো খুব সুখে রইছে, এদিকে আমার দাসীবান্দির মতো তোমরা খাটাইয়া নিতেছো। আরে মা, তোর দাসী বান্দির মতো কই খারাইলাম? আমি তো একলা পারি না, এই জন্যই তো তোর দিয়ে কাজ করাই। আর যে বৌমার কথা কইলি যে ফোন দিয়ে আনার জন্য, ও কি আমার ফোনে আইবো তোর কাছে মনে হয়? হ্যাঁ, ঠিক আছে, তোমার কথাই যেতে তোমার পোলার বউ আসবে না, তুমি তোমার পোলারে ডাক দিয়ে কও। যদি তারপরও না আসে, আমি আমার খালার বাড়িতে যাইতেছি। আমি তোমাদের বাড়িতে এই কাজকর্ম করার লেগে পড়ে থাকতে পারবো না, বুঝছো? হ্যাঁ বুঝছি তো, তুই তো তোর খালার বাড়ি যায় উদ্ধার হবি, আমার তো আর খালার বাড়ি নাই। আচ্ছা ঠিক আছে, আমি সূর্যরে কইয়া দেখতেছি। সূর্য, বাবা সূর্য, আরে আয় সূর্য, হনুস না কে? এদিকে আয়। আম্মা জান আমাকে ডেকেছিলেন? হ্যাঁ ডাকছিলাম তো। আচ্ছা, এই যে বৌমা যে গেল, বাড়িতে তো আর ফিরার নাম নিতেছে না। আম্মা, আমি তো ফোন করেছিলাম, কিন্তু ও বলেছে আসবে, কিন্তু কেন যে আসতেছে না বুঝতেছি না। আচ্ছা আম্মা, আপনাদের সাথে কি কোনো ঝগড়া হয়েছিল? কি কি কয় ফুল? আমাদের সাথে ঝগড়া? এটা তুমি কি বললে ভাইয়া? আমরা ভাবির সাথে ঝগড়া করতে যাব কেন? ভাবি কি আমাদের পর নাকি শত্রু? হ্যাঁ, তা না, ও যাওয়ার দিন ওর চোখে পানি দেখেছিলাম, আর ও খুব কান্না করতেছিল। জিজ্ঞেস করাতে বললো মায়ের কথা মনে পড়ছে, আর একদিনের কথা বলে সে যাওয়ার পর আর আসতে যাচ্ছে না। তাই প্রশ্ন করলাম আর কি। এটার উত্তর তো তোমাকে ভাবিই দিতে পারবে। সে কেন গেল একদিনের কথা বলে, আর কেনই বা আসতেছে না, এটা তো আমরা জানি না ভাইয়া। তুমি এক কাজ করো না, ভাবিরে আসতে কাউ তো ফোন দিয়ে, আমার আর এত কাজকাম করতে একদমই ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি আবার ফোন দিব ওকে, দরকার পড়লে আমি নিজে গিয়ে নিয়ে আসবো। হ্যাঁ ওইটাই ভালো, নিজে গিয়া নিয়ে আয়, সেটাই ভালো হইব। ফোন দিলে কোনো কাজ হইব না, তুই যাই নিয়ে আসিস। আচ্ছা আম্মা জান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মা, আমি দেখছি। ঠিক আছে, যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই ফুল, তোর ভাবি আবার কিছু কইয়া দিল না তো? না না মা, আমার মনে হয় না ভাবি কিছু কইব, কারণ ওর তো মনের ভিতর মৃত্যুর ভয় আছে, বুঝে নাই? আসো। ও মা, উর্মি, 7 দিন হয়ে গেল তোর শ্বশুর বাড়ি থেকে তুই আইসস। এইভাবে যদি দিনের পর দিন আমাকে হেনে যদি পড়ে থাকস, তোর শ্বশুর বাড়ির লোকজন কি ভাববো? তোর শাশুড়ি তো মনে কষ্ট পাইবো, ওগো কাম কাজ আছে না। আব্বা, তোমার জামার সঙ্গে আমি কথা কইছি, ও কইছে কোনো সমস্যা নাই, ও তো অনুমতি দিচ্ছে। আর আমি থাকি না কয়টা দিন, তুমি তো মাত্র সুস্থ হইলা, তোমার কখন কি দরকার হয় না হয় আফসানা তো আর বুঝবে না। মারে, আমার জন্য চিন্তা করিস না, আফসানা তো আছে আমার সাথে। আমি তোর সংসার নিয়ে হইলো চিন্তা করি। তোর আগে হইলো তোর শ্বশুর বাড়ির সংসার, তারপর সেন আমাগো বাড়ি। তুই চলে যা মা। আমি কইছি না তোমার আব্বা, আমার শ্বশুর বাড়ির লোকজন অনেক ভালো, আর তাছাড়া সংসারের যত যাবতীয় কাজ আমার শাশুড়ি আর আমার ননদই সামলায়। আমি না থাকলে আহামরি কোনো ক্ষতি হইবে না। তা ঠিক আছে, কিন্তু মা এইভাবে তুই আজকে 7টা দিন ধরে এনে তুই পড়ে রইছস। মারে, তুই কিন্তু আমার কাছে সত্য কথাটা কইলি না। কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে তোর শ্বশুর বাড়ি? আপু, বাজান কিন্তু ঠিক কথাই কইছে। আজকে 7 দিন হয়ে গেলে তুমি আমাগো বাড়িতে,
এখন পর্যন্ত তোমাকে ওই বাড়িতে কি হয়েছে না হয়েছে কিছুই কিন্তু কইলা না, আর দুলা ভাইও আসলো না। বিষয়টা কেমন না? তোর দুলা ভাই কি এক কাজ নিয়ে বসে থাকে রে পাগলি? তোর দুলা ভাই মসজিদের হুজুর, কত কাজ করতে হয় তার কত, হ্যাঁ? তার পিছনে কত মানুষ নামাজ পড়ে। সে যদি এই বাড়িতে আসে তাহলে মসজিদে নামাজ পড়াবে কেটা কত, হ্যাঁ? এই জন্য সে আসে নাই। আর আমারে তো ফোন দেয়, তুই দেখস না তোর দুলা ভাইয়ের লাগে আমি মাঝে মাঝে কথা কই, ওই যে দূরে যায়, হ্যাঁ? আর আব্বা, আমি কি তোমার বোঝা হয়ে গেছি? এই বাড়িতে কি আমি খুব বেশি দিন থাইকে ফেলাইতেছি, হ্যাঁ, যে তাড়ানোর জন্য উঠে পেরে রাখছো? মারে উর্মি, তুই এটা কি করলি রে? হ্যাঁ, সন্তানরা কখনো বাবা মার কাছে বোঝা হয় না। তুই এটা কি কস? আমি তো সেই কথা কই নাই। আমি কইতেছি 7টা দিন ধরে তুই আইসোস, জামাইও আসলো না। তারপর প্রথম দিনই তো আমি তোর মুখ দিয়ে আমি বুঝতে পারছি কিছু একটা সমস্যা হয়েছে। তুই আমার কাছে কিন্তু লুকাইতেছস মা। আচ্ছা বাজান, থাক, এখন আর আপুর এগুলা কথা কইয়া আপুর মন নষ্ট করে দিও না। আপু, তোমার শ্বশুর বাড়িতে আমার কবে নিয়ে যাবা কও তো? তুই যাবি কেমনে? তুই যদি চলে যাস, আব্বার বাড়ির মধ্যে একা না, হ্যাঁ? আব্বার তো দেখাশোনা করা লাগবে। আমিও যদি যাই, তুইও যদি যাস, তাইলে আব্বা তো না খাইতে পাইরা মইরা যাইবো, হ্যাঁ? বউ কামে এত যাওয়া লাগবে না। মা উর্মি, আমি কই কি, তুই নাইলে আজকে বিকালে চলে যা। বুঝতে পারছি, এই বাড়িতে আমার থাকা বেশি হয়ে গেছে, এই জন্য এই বাড়ি থেকে বাইর করে দিতে চাইতাছো। আচ্ছা ঠিক আছে, আজকে বিকালে না, আমি কালকে সকালে চলে যাম। মা রে, তুই খালি আমারে ভুল বুঝতেছস, বারবার এক কথা কস। তুই আমার এখানে থাকলে তো আমারই ভালো লাগে, আমার মেয়ে আমার কাছে থাকবো, ঠিক আছে। কিন্তু মা, তোরা তো মায়া মানুষ, বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুর বাড়ির সাইডে বেশি দিন থাকতে নাই, তাতে শ্বশুর শাশুড়িরা আত্মীয় স্বজনরা খারাপ কয়। আমি সেইটা কইছি তোরে। আচ্ছা ঠিক আছে আব্বা, আচ্ছা না, যা ঘরে যা, গিয়ে আব্বারে ভাত দে খাইতে। না, তুইও চল। আমি এখন খামু না আব্বা, আমার ভালো লাগতেছে না। না, আমি তোরে রাইখে খামু না, আমি একসাথে খামু। উঠো না, এত চল। কথা কইতাছে। তুমিও না আব্বা, আসো। তুমি চলে আসছো? আপনি কই যাইতেছেন? আমি তো তোমাকে আনতে যাচ্ছিলাম। আসলে আব্বা খুব অসুস্থ ছিল তো, এই জন্য আসতে খুব দেরি হয়ে গেছে। বাড়িতে কোনো সমস্যা হয় নাই তো? সমস্যা বলতে আর কি, মা তো একদম পাগলই প্রায়। কখন তুমি আসবা, বৌমাকে নিয়ে আসিস না কেন সারাক্ষণ বলে। মা আমারে খুব ভালোবাসে তো, এই জন্য। আচ্ছা, মা কি আমার বিষয়ে কিছু কইছে? এই তো তোমার জন্য বেকুল হয়েছিল, আর ফুলও বলতেছিল তাড়াতাড়ি গিয়ে ভাবিকে নিয়ে আসো, এখনই ফোন দাও, এখনই যাও, এরকম বলতেছিল আর কি। আসলে অনেকদিন পরে তো বাবার বাড়িতে গেছি, এই জন্য আব্বা আসতে দিতে চাইছিল না, তাই একটু দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ভালোই হয়েছে চলে আসছো। চলো বাড়িতে চলো। চলো। একটা কাজ করো, তুমি এখানে একটু বসো, আমি মায়ের সাথে একটু কথা বলি। আমি ভিতরে যাব না? হ্যাঁ যাবে তো, মায়ের সাথে একটু কথা বলে নেই, তারপর যেও। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা বসো তুমি। মা, মা, আম্মা, আপনার সাথে আমার কিছু কথা আছে। বাবা ইসলুক, কি কথা বাবা? আচ্ছা, বৌমা কি আসছে তোমার সাথে? হ্যাঁ, আপনাদের বৌমা আসছে। আচ্ছা আচ্ছা আম্মা, সুদ খাওয়া যে কত বড় অপরাধ সেটা কি আপনি জানেন? হ, জানি তো, সুদ খাওয়া হারাম, আর এটা খুব খারাপ জিনিস, খুব নিকৃষ্ট কাজ। এটা তো ঠিক না, এটা জাহান্নামী কাজ। হ্যাঁ, একজন সুদখোর নির্ঘাত জাহান্নামে যাবে, সে কখনো বেহেশতে যেতে পারবে না। আরে বাবা, এই হাদিসটা আমি জানি, সুদ খাওয়া খুবই হারাম, এটা জাহান্নামী কাজ। আর এই কথা তুই আমার জিজ্ঞাসা করতেছ কেন? কি ব্যাপার, ভুল বুঝলাম না তো। আপনি যদি এতই জানেন তাহলে সুদ খান কেন? তোবা তোবা, কেটা কইলো আমি সুদ খাই? এই কথা তোরা কে কইছে? কি কইতেছিস ভাইয়া তুই? মা সুদ খায় মানে? মা কি সুদ খাওয়াতে পারে নাকি? মা হাদিস কোরআন সম্পর্কে অনেক ভালো জানে। তুই জানোস না বিয়ের আগে মা মাদ্রাসার স্টুডেন্ট ছিল? তুমি চুপ করো, আমি আম্মাজানের সাথে কথা বলছি। আম্মা, সত্যি করে বলেন তো, আপনি সুদ খান না? আর আপনি যে সুদ খান এটা তো পুরো এলাকাবাসী জানে,
আমি এলাকার একজন বড় মাওলানা। আর মানুষ যদি আমাকে আঙ্গুল দেখিয়ে বলে যে এই মাওলানার মা সুদ খায়, আমি এলাকায় বসবাস করতে পারবো? বাবা তোরে কে কইলো এই কথাটা? কত আমারে কোন বান্ধব কইলো তোরে এ মানে এত ইয়া কথা, মিথ্যা কথা? মিথ্যে কথা না মা, যা সত্য তাই বলছি। শুধু আমি না, এই এলাকার অনেকেই জানে যে আপনি সুদের ব্যবসা করেন। হ্যাঁ কয় কি? আমি বলে সুদের ব্যবসা করি, কথা বলছো? দেখছো মা, তোমার পিছনে কত শত্রু লাগছে, তোমার নামে কত মিথ্যা অপবাদ এলাকার মধ্যে রটাইতেছে। শুধু তাই না, ভাইয়ার কান পর্যন্ত দিছে। আল্লাহ গো আল্লাহ। ফুল, তুমি চুপ করো। আমি আগেও বলেছি আমি মায়ের সাথে কথা বলছি। মা, আমি না জেনে, না বুঝে আর না শুনে কোনো কথা বলছি না, যা সত্যি তাই বলছি। পরবর্তী যদি কখনো শুনতে পারি এইসব কাজ করে বেড়াচ্ছেন, তাহলে এই সংসার ছেড়ে আমি চলে যাব। হাই হাই রে, কয় কি? দেখছো আমার পিছনে কিরকম শত্রু লেগে গেছে? মা, তোমার পিছনে কে এমন শত্রু লাগতে পারে কও তো? তোমার তো এই বাড়িতে কোনো সতীনও নাই। আরে সতীন লাগে না, আমার শত্রু তো ঘরে কে আছে জানোস না? তোর ভাইয়ের বউ। চল যাই, ওঠ। তুমি এক কাজ করো, তুমি ঘরে যাও, বাইরে একটু জরুরি কাজ আছে আমার, আমি বাইরে যাচ্ছি। ঠিক আছে, যাও। ওই বহেনে, তোর কি কইছিলাম আমি? হ্যাঁ তোর কি কইছিলাম? তোর মুখটা খুলতে না করছিলাম না? এই ধর, ওর গলা চেপে ধর, ওর গলা চেপে ধর। কি মনে করছো তুই এত কাহিনী করবে আমরা বুঝতে পারবো না? আমাদের কানও দিয়ে আসবো না? হ্যাঁ, আমি কি করছি আম্মা? তুই আমার পোলারে কইয়া দিছ, তো আমার পোলা আমার ধমকা ধমকি করলো, আমার গালালি করলো, কইলো যে আমি সুদ খাই এমু করি হেমু করি। তুই ছাড়া আর কে কইব ক? আমি কিছু কইনি আম্মা, আমি তো আমাগো বাড়িতে গেছিলাম, আমাগো বাড়ি থেকে আমি মাত্র আইলাম। মাত্র আইছো তাতে কি হয়েছে? হ্যাঁ, তোমার সাথে কি ভাইয়ের দেখা হয় নাই? ওই সুযোগে তো তুমি তোমার কাজ হাসিল করছো। না, আমি কিছু কই নাই। আর আপনি যে সুদ খান এটা তো গ্রামের সকল মানুষই জানে। আমার মনে হয় ওইখান থেকে কেউ কইছে। এই গ্রামের মানুষ জানবো কে? তুই ঘরের কথা বাইরে কি জানে? হ্যাঁ, বাইরে জানে না, তুই জানো, তুই কইছ। তুই এগুলো সব কথা আমার পোলারে কইছ। আপনি সব সময় আমার শত্রু মনে করেন কে? আমি আপনার শত্রু মনে করি না, আমি কিছু কই নাই আম্মা। তুই আমার শত্রু। তুই বাচ্চা থাকলে আমার সব কিছু শেষ হয়ে যাইব গিয়া, তোরে বাসায় রাখুন যাবো না। ওরে তোরে মাইরি ভালো, মাই ফুল ধরে তাড়াতাড়ি মা, কথা কো মা, মা, মা। ভাইয়া, মা তো মারা গেছে। কি বলিস মা? বিএনসাহেবের কি হয়েছে? বিএনসাহেব কেমনে মরলো? কে মারলো? আমি তুমি তুমি কাজ করছো? আমি করছি। আমার শাশুড়ির মাইরা তার কলজা আমি বাইর করে হাতে নিছি। এই যে কলজা। তুমি তুমি আমার মাকে নির্মমভাবে হত্যা করেছো। কেন করছো এমন? তোমার মা তো আমারে মারতে চাইছিল, তাই আমি তোমার মারে মাইরা তার কলজা হাতে নিছি। কারণ জীবন বাঁচানো তো ফরজ, তাই আমি আমার জীবন বাঁচায়া ফরজ কামটা আদায় করছি। কিন্তু মা, জীবন বাঁচান ফরজ ঠিক আছে, কিন্তু বিএন সাহেব এমন কি কাজ করলো যে তুই এরকম নির্মম ভাবে বিএন সাহেবরে মারলি? মারছি তার কারণ আছে বাবা, এমনি এমনি তো মারি নাই। তুমি আমার জিজ্ঞাসিলা না আমি তোমাকে বাড়িতে কিসের জন্য গেছিলাম?
আমি তো তখন তোমারে কিছু কইতে পারি নাই, কারণ আমি মনে করছি শ্বশুর বাড়ির মানুষকে তো খারাপ বানানো যাইব না, তাইলে সবাই কইব ওই যে দেখো পোলার বউ শাশুড়ির নামে বদনাম গাইতাছে। বাবা আমি তো খারাপ বউ হইতে চাই নাই, আমি সব সময় ভালো বউ হইতে চাইছিলাম, কিন্তু ওই যে মানুষ কয় না বেশি ভালো ভালো না, তাইলে ঘাড়ের উপরে উঠে নাচা শুরু করে। আমার শাশুড়ি কিন্তু তাই করছে, তাই আমি তার একটা শিক্ষা দিছি। তুমি জানো আব্বা, এই বাড়িতে আমি যেদিন থেকে বউ হয়ে আইছি ওই দিন থেকে আমার শাশুড়ি আমার উপরে দিনের পর দিন শারীরিক মানসিক নির্যাতন করছে। আমারে ঠিক মতন খাইতে দেয় নাই, 3 বেলা খাবারের জায়গায় আমারে 1 বেলা খাইতে দিছে, কোনো কোনো সময় খাইতেও দেয় নাই। তারপরও আমি কখনো কোনো কিছু কই নাই আব্বা। আমার গায়ে লোহার রড গরম করে আমার পিঠে সেকা দিয়া দিছে। তোমরা দেখবা আমি এইখানে আমার গায়ের জামা খুলে দেখাইতে পারবো, আমার পিঠের মধ্যে আমার শাশুড়ির প্রত্যেকটা মায়ের দাগ আছে। তারপরও কিন্তু আমি কখনো তোমাকে কাছে কিছু কই নাই। আমার শাশুড়ি সুদের ব্যবসা করে, সে সুদ খায়, কিন্তু আমি কিন্তু এই কথা কখনো তাকে কই নাই, কারণ ঘরের কথা পরের কাছে কমু, বদনাম গামু, এইটা তো আমি পারবো না। তাই সব সময় আমি মুখ বুঝা সবকিছু সহ্য করছি, কিন্তু আমার শাশুড়ি সবকিছু আমার উপরে দোষ দিল। আমার শাশুড়ি কইল আমি নাকি মানুষের কাছে কইছি আমার শাশুড়ি সুদের ব্যবসা করে, আমার স্বামীর কাছে নাকি আমি বিচার দিছি। আচ্ছা তুমি তুমি কি কখনো কইতে পারবা আমি আমি তোমার কাছে তোমার মায়ের নামে কোনো নিন্দা করছি? করি নাই, কিন্তু আমি প্রতিদিন তোমার মায়ের হাতের মায়ের খাইতাম, কিন্তু রাতের বেলা আমার 2 চোখ দিয়া পানি পড়তো। তুমি বুঝতে পারছো তাহলে? তুমি কিন্তু বুঝতে পারো নাই, অথচ তুমি মানুষটা কিন্তু আমার পাশেই শুইয়াছিলা। আমি নিজে প্রতি রাতে ফোপড়ায় ফোপড়ায় কাঁদছি, কিন্তু তুমি বুঝতে পারো নাই। কিন্তু আজকে তো সব কিছু অতিক্রম কইরা ফেলাইছে তোমার মা। আমারে মারতে আইছিল, তাই আমি নিজেরে বাঁচানোর জন্য তোমার মারে মাইরা ফেলাইছি। এই যে দেখো, এই যে তার কলজা আমার হাতে। আমি কিন্তু এটা একদিনের কষ্ট করি নাই, আমি বিগত 5 বছর ধরে তোমার মার অত্যাচার সহ্য করে আইছি। আর সেই কষ্টের ফল এই যে তোমার মার কলজা। জামাই বাবাজি, এইগুলো কি কইতেছে আমার মাইয়া? আমার মাইয়ার দোষ আমি দিতাম, তোমার মারে মাইরা ফালাইছে, কিন্তু আমার মায়ের মুখে যা শুনলাম, কোনদিন একটা বারের জন্য আমার মাইয়া আমার বাড়িতে যায় তোমাকে কোনো বদনাম কয় নাই। এই যে সেই দিনও কিন্তু আমার মাইয়া বাড়িতে গেছিল, আমার মাইয়ারে কত করে আমি কইছি, কে মা তোর মুখটা কালা কেন, তোর মুখ শুকনা কেন, কি হয়েছে? আমার মাইয়া একটা বারের জন্য কিন্তু তোমাদের কোনো বদনাম করে নাই। আর তোমার মা সুদ খাইতো, কিন্তু তারপরও আমার মাইয়া তোমারে কোনোদিন জিগায় নাই, তোমার কাছে কোনো প্রশ্নও করে নাই। আজ আমি মাইয়ার বাপ হইয়া কইতেছি, তুই ঠিক কামটাই করছস, কারণ যে সুদ খাও তার এই দুনিয়া কেন আখেরে তার জায়গা নাই, আল্লাহ ক্ষমা করে না। আমার মায়া ঠিকই করছে, কারণ আমার মায়ের দেয়ালে পিঠ থেকে গেছিল, দিনের পর দিন আমার মায়া অত্যাচারে জর্জরিত হয়ে গেছিল। জামাই বাবাজি, একটা মানুষ তখনই খুন করে যখন সে আর কোনো কুল পায় না। আমার মায়ের কোনো দোষ নাই, আমার মায়ের কোনো দোষ নাই, আমার মায়ের ঠিক কামটাই করছে, ঠিক কামটাই করছে, ঠিক কামটাই করছে। আব্বা, এইবার কিন্তু আমার আর কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কারণ আমার উপরে সমস্ত অন্যায় হওয়ার প্রতিশোধ নিচ্ছি। এইবার যদি আমার জেলও হয়, ফাঁসিও হয়, আমার তাতে কোনো দুঃখ নাই। এইবার আমার পুলিশ ধরে নিয়ে যাক। কি ব্যাপার, ওনাকে কে খুন করেছে? আমার মায়া খুন করছে। হ্যাঁ স্যার, আমার মায়া খুন করছে, তয় মানুষ খুন করে নাই স্যার, একটা পশুরে খুন করছে, একটা পশুরে খুন করে এই সমাজে মুক্ত করছে। নূর, অ্যারেস্ট হিম। দাঁড়ান স্যার, আমার মায়ের মৃত্যুর পিছনে শুধু ভাবি না, আমি হলাম সব থেকে বড় অপরাধী। আজকে আমার
ভুলের কারণে আমার মাকে মরতে হয়েছে। মানে কি বলতে চান আপনি, ক্লিয়ার করুন। আমার মা যে সুদের ব্যবসা করতো সেটা ভাবি না, আমি ভাইয়ের কাছে বলছি, কারণ আমি আমার ভাবিকে সব সময় আমার প্রতিদ্বন্দ্বী মনে করতাম। আমি ভাবতাম ভাবি আমার জাত শত্রু, এই বুঝি ভাবি আমার ভাবির সব কিছু নিয়ে নিতেছে। আমার মা আমার ভাই সব আলাদা হয়ে যাইতেছে আমার কাছ থেকে। আমার মাকে সব সময় আমি ভাবির বিরুদ্ধে উস্কায়া দিতাম। তাই তো আমার মা আমার কথা শুনে না আমার ভাবির বিরুদ্ধে গিয়ে আমার ভাবিকে মারার চেষ্টা করছিল, আর ভাবি আমার মাকে উল্টা খুন করলো। শুধু আমার ভাবিকে না স্যার, সাথে আমাকেও নিয়ে যান, আমিও অপরাধী, আমিও অপরাধ করছি। ঠিক আছে, আপনাদের যাদের যা কিছু বলার আছে আদালতে গিয়ে বলবেন। নূর, দুজনকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো।